প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে, আর্টিকেল 24-এর ভায়োলেশন। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001, ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলীর ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তারা কখনো কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 15 মাসে উনি এই রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় প্যারালালি উনি সরকার প্রধান থাকা অবস্থায় প্যারালালি প্রাইভেট বিজনেস করেছেন। সেগুলো সব কিছু তুলে ধরেছি। যেমন উনি একটা আপনার ওয়ালেট নিয়েছেন, যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা উনি মনোপলি করার চেষ্টা করেছেন। উনি আদম ব্যাপারীর লাইসেন্স নিয়েছেন, ইউনিভার্সিটি নেন, উনি নিয়ম মাফিক নিবেন। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের একটা প্রতীক, রাষ্ট্র প্রতীক, সেটাকে উনি অবমাননা অবদলিত করেছেন। এই কারণে আমরা দেশের সাথে এবং দেশে থাকার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে ওনার প্রত্যেকটি ইভেন্টের যদি ইনভেস্টিগেশন না হয় এবং আইনের অধীনে যদি আনা না হয়, এটা কন্টিনিউয়াস চলবে। এবং আসিফ নজরুল টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোলডোজার দিয়ে। এই 32 নম্বর বাড়িটা শুধু একটা সরকারি জিনিস ছিল না, এটা সারা বাংলাদেশের পৃথিবীতে সারা রাষ্ট্রের সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ ছিল। তাই এই বাড়িটা তারা প্রটোকল না দিয়ে এই বাড়িটাকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে, যেভাবে আগুন দিয়ে লুটপাট করেছে, সেটার জন্য আমি ন্যায় বিচারের জন্য একটি সাধারণ পাবলিক হয়ে
আমি এই মামলাটা দায়ের করেছি। আমি এটার বিচার চাই এবং আদালতের কাছে দরখাস্তপন্ন হয়েছি। আদালত অবশ্যই এই ন্যায়ের পক্ষে থাকবে এবং বিচার দিবে। বঙ্গবন্ধু সভা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের, সেই বঙ্গবন্ধুর বাড়িটাকে আঘাত কেন করা হলো? এটা হলো আমাদের 32 নম্বর বাড়ি, আমাদের আতরগড়। এখান থেকে স্বাধীনতার জন্ম নেওয়া হয়েছে। এখানে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম শিক্ষা পেয়েছে। সারা বিশ্বে এই ভূমির কথা জানে। এই স্বাধীনতা থেকে এই অস্তিত্ব মুছতে পারবে না। সেই অস্তিত্ব মুছার জন্য এই ইনুসগণেরা মিলে যে বোল্ডার চালিয়েছে, কেউ প্রতিবাদ না করলেও, যেহেতু আমি একটা নাগরিক, আমার দায়িত্ব প্রতিবাদ করার জন্য, সেজন্য আমি একজন নাগরিক হয়ে প্রতিবাদ করেছি। প্রধান আসামি ইনুস এবং আসিফ নজরুল আর অন্যরা আছে। এই মামলাটা ধানমন্ডি 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সূতিকাগর, এইটা সেই ধানমন্ডি ঐতিহাসিক 32, যেই 32-এর মধ্য দিয়ে আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, সেই 32কে গত 5 ফেব্রুয়ারি 2025 টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইনুসের নেতৃত্বে, ইনুসের প্রণোদনা, ইনুসের উস্কানিতে, ইনুসের সহায়তায়, আসিফ নজরুল সহকারে টেরোরিস্টের একটা বিশাল টিম ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়েই এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবিলিশন করে দেয় বোল্ডোজার দিয়ে। এই বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে এই উনি আদালতের কাছে ন্যায় বিচারের সাথে ধানমন্ডি 32-এর বিচার প্রার্থনা করেছেন। সেই বিচারের জন্য ইনুস অ্যান্ড আদার্স, ইনুস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম, ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মুস্তফা সরোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ নজরুল, আসিফ মাহবুব, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সাদ্দিস আলম, সামন্ত শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে, এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোর্টে এবং বিস্ফোরক দ্রব্য, যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে, বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। সেই বাদী উপস্থিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর কগনিজেন্স নিয়েই 200 ধারা কগনিজেন্স নেওয়ার পরে আদালত আদেশ দেবেন মর্মে পরবর্তীতে নথি পর্যালোচনা আদেশ দেবেন বলবে আমাদেরকে অবগত করেছেন। 666 কোটি টাকার গ্রামীণ কল্যাণের যেই মামলা ছিল, এই মামলাটি 7 নম্বর আমাদের মেইন কোর্টের 7 নম্বর কোর্টে বিচারপতি মুজিবুর রহমান সাহেবের কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়। আমরা শুনানিতে অংশগ্রহণ করি। এই মামলাটি ধারণা সবার ছিল যে এই মামলাটি ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় তিনি এটা নিজের পক্ষে এটাকে বিলুপ্ত করে নিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সঠিক ছিল না। এই মামলাটি চলমান ছিল। তো আজকের মামলায় কোর্ট জানতে চেল মামলার বিষয়বস্তুটা কী। আমরা বললাম গ্রামীণ কল্যাণ একটা কোম্পানি আইনের 28 ধারা একটা সেবামূলক প্রতিষ্ঠান। সে কোনো লাভ করে না, জনকল্যাণের জন্য কাজ করে। আর তারই আরেকটা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, সেটাও সেবাধর্মী প্রতিষ্ঠান, কোম্পানি আইনে 28 ধারা। সুতরাং এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না, এই কোম্পানির কোনো মালিকানা, ব্যক্তি মালিকানা নাই। এটা সমাজের উত্তরোত্তর কল্যাণের জন্য তার আয়টাকে ব্যয় করা হয়। তো গ্রামীণ কল্যাণ সে তার কিছু অর্থ সে বিনিয়োগ করতে চাইল। তো যেহেতু এটা স্বাস্থ্য সেবার জন্য গ্রামীণ কল্যাণ কাজ করে, সুতরাং তার সব সময়ের অভাবের কারণে সে গ্রামীণ টেলিকমকে বলল, তুমি আমাদের এই অর্থটা তুমি গ্রামীণ ফোনের শেয়ারে ইনভেস্ট করো, এবং গ্রামীণ ফোনের শেয়ারে ইনভেস্ট করলে একটা চুক্তির মাধ্যমে এইটার লাভ্যাংশ আমাদের মধ্যে ভাগ করে নিব। এটাই হচ্ছে মামলার মূল বিষয়। এই বিষয়ের ফলে গ্রামীণ ফোন যখন এই লাভ্যাংশ তার গ্রামীণ টেলিকমকে
তার লভ্যাংশের অর্থটা দিত। দেওয়ার সময় ওই ট্যাক্সটা ইন অ্যাডভান্স কেটে রাখা হয়, আপনারা জানেন। তো এটা ট্যাক্স দেওয়া হয়ে গেছে। সেই ট্যাক্সটা আসার পরে এইটা গ্রামীণ ট্যাক্সটা দেওয়ার পরে, ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার পরে এইটা গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণের সাথে এই মুনাফাটা ভাগাভাগি করত, কারণ শেয়ারটা কিনেছে গ্রামীণ টেলিকম, কিন্তু বিনিয়োগটা হচ্ছে গ্রামীণ কল্যাণের। তো সুতরাং ভাগাভাগি হতো। তো 2004 সাল থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত ইনকাম ট্যাক্স ডিসিটি হতে আরম্ভ করে, ডেপুটি কমিশনার হতে আরম্ভ করে, জয়েন্ট কমিশনার হতে আরম্ভ করে কমিশনার পর্যন্ত এটা অ্যাপ্রুভ ছিল। হঠাৎ 2017 সালে আপনার ট্যাক্সেস ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের এটাকে আপনার তদন্ত করে এইটাকে ওনারা পেয়েছেন যে এইটা যথাযথ হয় নাই, তাই এটা ওনারা জয়েন্ট কমিশনারের কাছে, ইন্সপেকশনের কাছে পাঠালেন। জয়েন্ট ইন্সপেক্টর কমিশন এটা ওপেন করলেন। এই ওপেন করার জন্য তিনি যেই নোটিশটা দিলেন, সেই নোটিশে আমরা হাজির হলাম। আমরা হাজির হয়ে আমরা বললাম যে ইন্সপেকশন কমিশন করেছে, এই কমিশনের রিপোর্ট তো আমি পেতে বাধ্য আইনত, আমাকে তো কোনো কমিশনের রিপোর্ট দেওয়া হয় নাই, সুতরাং রিপোর্টটার সাপেক্ষে আমরা আপনার জবাব আপনাকে দিব, আমরা হিয়ারিং করব। কোর্ট এটা মেনে নিলেন। মেনে নেওয়ার 5 দিন পর ওনারা জাজমেন্ট দিলেন, বললেন আমরা অনুপস্থিত। এই কথা বলে সেখানে কি করলেন, ফাইলটা রিওপেন করে এইটা ডিসিটির কাছে পাঠিয়ে দিলে তুমি এইটা করো, আবার রিঅ্যাসেসমেন্ট করো। তো আমাদের সেখানে বক্তব্য ছিল, আমাদেরকে প্রথমত কথা হয়েছে ইনকোয়ারি কমিটি যেমন ইন্টেলিজেন্স সেটা করেছে, তার কপি আমাকে দিতে আইনত বাধ্য, যেহেতু আমার ট্যাক্সের ব্যাপার নিয়ে আমাকে কপি দেয় নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জয়েন্ট কমিশনার এইটা যে ওপেন করেছে, এই ওপেনটা আইনত সম্মত হয় নাই। কারণ সম্মত হয় নাই কেন? আমাকে শুনানি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয় নাই। এই সুযোগ না দেওয়ার ফলে এটা বেআইনি হয়েছে, এবং আমি উপস্থিত থাকার পরেও তার অর্ডার শিটে লেখেছে আমি উপস্থিত নাই। আবার পরের লাইনে লেখেছে ওনারা একটা দরখাস্ত দিয়েছেন, সময় চেয়েছেন। তাইলে এই ভিন্নতাগুলি আমরা কোর্টের কাছে তুলে ধরলাম, এবং সেটা বললাম যখন আমরা আবার এটা কমিশনারের কাছে পরবর্তীতে গেল, সেখানে গেল যে রিভিউ করার জন্য। কমিশনার সেখানে আবার রিভিউ করলেন, রিভিউ করে আমাদেরকে কোনো সময় দিলেন না। একদিন পরেই বললেন যে এখানে কোনো ভুলভ্রান্তি তিনি দেখতে পান নাই। তো মহামান্য আদালত মোটামুটিভাবে উপলব্ধি করেছেন, যেহেতু আমার বিষয় যেটা চলমান, যেটা বলা আইনে বলা আছে, জয়েন্ট কমিশনার ডেপুটি কমিশনারের আদেশকে যদি ভুল থাকে করতে হবে। আসলে তো এটা ডেপুটি কমিশনারের আদেশ রইল না, এটা ইন্টিগ্রেটেড আদেশ। কেমনে? ডেপুটি কমিশনার দেওয়ার পর এই জয়েন্ট কমিশনারও এটা আবার অ্যাপ্রুভ করেছেন। এই জয়েন্ট কমিশনার অ্যাপ্রুভ করার পর কমিশনারও অ্যাপ্রুভ করেছেন। তাহলে কমিশনার যদি অ্যাপ্রুভ করে, জয়েন্ট কমিশনার তো এটা ওপেন করতে পারে না উইদাউট দি অ্যাপ্রুভাল অফ দ্য কমিশনার। তো সেইখানে যখন এই কোর্টে বললো তাহলে তোমরা কমিশনারের কাছে যাও, কমিশনারের কাছেও যখন গেলাম তখন আমরা বিচার পেলাম না। তিনি রিভিউ করার ফাইল করার পর উনি কী করলেন, পরের দিনেই এটাকে সঠিক বলে নাকচ করে দিলেন। এইটা নিয়েই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এই 2টা রিট পিটিশন, আমাদের একটা রিট পিটিশন নাম্বার হচ্ছে 14,364/2017, আর একটা হচ্ছে 17,727/2017। এই 2টা দীর্ঘদিন ধরে পেন্ডিং। এই পেন্ডিংটা আমাদের 14ই আগস্ট 2024 ডেট ছিল, পরবর্তীতে এটাকে রিকল করেছিল কোর্ট। এইটা আবার শুনানির জন্য এসেছে। আপনাদের কাছে একটা ভ্রান্ত ধারণা এবং সংবাদ ছিল যে এইটা মামলাটা ডক্টর ইউনূস সাহেব
তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন এটা উইথড্র করে নিয়েছেন। এই বিষয়টা সম্পূর্ণভাবে ভুল এবং নির্ভরযোগ্য তথ্য ছিল না, এবং তার প্রমাণ হচ্ছে বর্তমানে এটা স্বয়ং আদালতে শুনানি হচ্ছে। অর্থাৎ কোর্টে আমরা এই পক্ষের আমাদের বক্তব্য দিলাম, দেওয়ার পরে সরকার পক্ষ কিছু বললেন এবং আগামী এই বৃহস্পতিবারের জন্য পরবর্তী শুনানির জন্য দিন। হ্যালো, হ্যাঁ আসসালাম ডিএফও সাহেব। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমি ভালো থাকি, আমার সখীপুরবাসী ভালো থাকে, তাও নিশ্চয়ই চান। স্যার অবশ্যই স্যার, অবশ্যই আচ্ছা। আমি স্যার নতুন দায়িত্ব গ্রহণ করছি স্যার। জি, আমি শুনেছি, দায়িত্ব নিলাম। আমি শুনেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার হচ্ছে চট্টগ্রামে স্যার, হাটহাজারী থানা। আচ্ছা, হাটহাজারী। আচ্ছা, খুশি হলাম। আপনার নাম কি? স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল আলম স্যার, আমি 38তম বিসিএস এর সদস্য। থ্যাংক ইউ আলম সাহেব। এই যে আমার নির্বাচনী এলাকা বগা, সখীপুরের বহেরাতৈল ইউনিয়নের বগা, বহেরাতৈল রেঞ্জে এখানে একটা টিনের দোকান ছিল, স্টল। সেই স্টলের এখানে আপনার রেঞ্জার ইমরান সে টাকা নিয়ে, আমার লোকদের কাছ থেকে টাকা নিয়ে, এর মধ্যে কিছু দালালও আছে, তাদের কাছ থেকে তারা টাকা ভাগাভাগি করে টাকা নিয়ে এখানে একটা ঘর দেওয়ার অনুমতি দিয়েছিল। সেই হয়তোবা একটু বড় করে দিয়েছে, আগে ছোট ছিল, আমি কিছুই জানতাম না। পরে সেই ইমরান আবার নিজের গা বাঁচাতে অথবা টাকা বেশি পায় নাই সেজন্যে আবার এই গরিব মানুষ ঘর দিয়েছে, পুরো ঘরটা ভেঙে দিয়েছে। তো কাজেই সবার আগে আমি এই যে আমার সামনে কিন্তু শত শত, আমি কিন্তু এখানে কথা বলছি, আপনার কথাও সবাই শুনছে, শত শত এখানে ভদ্র মহিলা ভদ্রলোক, এখানে আমি এই যে বগা যেখানে ঘরটা ভেঙে দিয়েছে হলুদিয়া চালা, এখানে আপনি 24 ঘন্টার মধ্যে এই ইমরানকে এখান থেকে ট্রান্সফার করবেন। 24 ঘন্টার মধ্যে আপনি করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল, মন্ত্রী হিসাবে, এইখানকার এমপি হিসাবে। আর দ্বিতীয়ত হলো, এইখানে যাকে নতুন করে দেবেন তাকে বলে দেবেন যে আমি যতদিন ইনশাল্লাহ এমপি আছি, আমার এলাকার মানুষকে আমি হয়রানি হতে দেব না, হয়রানি করতে দেব না, এটা পরিষ্কার করে দেবেন। এবং যাকে দেবেন সে যেন আমার সাথে যোগাযোগ করে, আমি তাকে গাইডলাইন দেব যে আমি কিন্তু এই আতিয়া বন আইনের বিরুদ্ধে আন্দোলন করেছি অনেক বছর, এবং তারা আশায় বুক বেঁধে আমাকে ভোট দিয়েছে, অতএব কাউকে আমি হয়রানি শিকার হতে দেব না। তবে যতক্ষণ পর্যন্ত এই আইন আমি বিলুপ্ত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত এই 62 আরোয়ারে যাদের বাড়ি ঘর আছে তারা ওই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়িও করবে, বাধা দেওয়া যাবে না। কারণ বাড়ি ভেঙে গেছে, নতুন করবে, সেখানে তো ওই নতুন না করলে তো আরো 20 বছর ওখানেই থাকতো, কেউ তো কিছু বলতো না। এক শ্রেণীর দালাল তৈরি হয়েছে, তারা ফরেস্টার রেঞ্জারকে বলে যে এই যে নতুন ঘর দিচ্ছে, তারপরে বলে টাকা দেওয়া, তো টাকা দিলে ঘর দিতে দেবে, বিল্ডিংও দিতে দেবে, আর টাকা না দিলে লগে লগে মামলা। ওই ইমরানও বলছে মামলা করবে, কত বড় স্পর্ধা ওর। আপনি ডিএফও সাহেব 24 ঘন্টার মধ্যে ওরে এখান থেকে তুলে নেবেন এবং একজন ভালো মানুষকে এখানে দেবেন, যারা আমার জনগণের উপরে কোনো অত্যাচার করবে না। আর আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমার ইউএনও প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলবেন, আমি প্রয়োজনীয় নির্দেশনা দেব যাতে করে আমার জনগণ যাতে হয়রানির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়। থ্যাংক ইউ ডিএফও সাহেব, থ্যাংক ইউ। ওকে।